দাদু তখন বিছানায় শয্যাশায়ী। মারা যাওয়ার মাস দুয়েক আগেই দাদু তার সম্পত্তি ভাগ করে দিলেন ৩ ছেলের মধ্যে। এই ৩ ছেলের মধ্যে আমার বাবা ছিলেন সবথেকে বড়। সম্পত্তি বলতে দাদুর ৫ বিঘে জমি। এই ৫ বিঘে জমির মধ্যে ছোট কাকাকে দিয়েছিলেন ২ বিঘে, মেজ কাকাকে ২ বিঘে, আর আমার বাবাকে দিলেন মাত্র ১ বিঘে। দাদুর এই অসম ভাগ বণ্টন আমার বাবা মেনেই নিয়েছিলেন। কোনো রকম কোনো প্রতিবাদ তো করেননি, বরং হাসি মুখেই গ্রহণ করেছিলেন। বাবার বিশ্বাস ছিল দাদু কোনো ভুল কাজ করতেই পারেন না। দাদু মারা যাওয়ার বছরখানেক আগে থেকেই বাড়িতে একটা ঝামেলা চলছিল। সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে নানা অশান্তি হতোই। তারপর সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য আমার ২ কাকা দাদুকে বলতেন, বাবা, তুমি বেঁচে থাকতেই সম্পত্তি ভাগ করে দিয়ে যাও। আমাদের ২ ভাইকে সম্পত্তি বেশি দিতে হবে, কারণ দাদা ভালো চাকরি করে, তাই দাদাকে কম দিলেও চলবে। একান্নবর্তী পরিবার ভেঙে ২ কাকাই চাইছিলেন আলাদা আলাদা থাকতে, কিন্তু দাদু বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন একসঙ্গে থাকতেই হবে। কোনোভাবেই আলাদা খাওয়া যাবে না, অন্তত এই বাড়িতে থেকে নয়। বাড়িতে দাদুর কথাই শেষ কথা। দাদুর মুখের ওপর কেউ কথা বলার সাহস পেত না। আমার বাবা ছিলেন নিরীহ শান্তশিষ্ট মানুষ। কোনোদিন দাদুর কথার ওপর কোনো কথাই বলেননি। আর দাদু তো সবথেকে বেশি ভরসাই করতেন আমার বাবার ওপর। বাবা যেহেতু বড় ছেলে, তাই বেশিরভাগ দায়িত্বটাই বাবার ওপর এসে পড়ত। আর বাবাকেও দেখেছি দায়িত্ব নিতে পিছু হটত না। বিছানায় শয্যাশায়ী অবস্থায় একদিন দাদু বাবাকে ডেকে পাঠালেন দাদুর ঘরে। বাবা যেতেই দাদু বললেন, আমার কাছে এসে বস একটু, কয়েকটা কথা তোকে বলার জন্যই তোকে ডাকলাম। হ্যাঁ বাবা, বলো। আমার সম্পত্তির এই অসম বণ্টন দেখে তোর মনে হয়তো একটা ক্ষোভ হতে পারে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি ভেবে দেখলাম যা করেছি খুব একটা ভুল কিছু করিনি। না বাবা, আমার কোনো ক্ষোভ নেই। আমি জানি তুমি যা করেছ ভালোর জন্যই করেছ। কখনো তো তোমার মতের বিরুদ্ধে যাইনি, বা কথার উপরে কোনোদিন কথাও বলিনি। আর সম্পত্তির উপর কোনো লোভও নেই আমার। আমি তো সেটা জানি। আমার ৩ ছেলের মধ্যে আমি বড় ছেলের উপর বেশি ভরসা করি। তবে এই সম্পত্তি নিয়ে কথা বলার জন্য আজ তোকে ডাকিনি। যেটা বলার, আমার ভরসা যেহেতু তোর ওপর, তাই তোর মায়ের দায়িত্ব তোর ওপরেই দিতে চাই। তোর কাছে তোর মা থাকলে আমি অন্তত মরেও শান্তি পাব। ১ বিঘা জমি কম দিলাম ঠিকই, সবথেকে বড় সম্পত্তি তোর কাছে দিয়ে গেলাম। তোর মা তোর কাছে এই বাড়িতেই থাকবে। আমার দিন তো শেষ হয়ে গেল, তাই মাকে যত্ন করে রাখিস। বাবা শুনে বললেন, তুমি সে নিয়ে ভেবো না, মা আমার কাছে অতি যত্নেই থাকবে। দাদু মারা যাবার পর পুরো সংসারটাই ভেঙে গেল। ২ কাকা বাড়ি ছেড়ে চলে গেল অন্য জায়গায়। ঠাকুমাকে নিয়ে আমরা পুরানো বাড়িতেই রয়ে গেলাম। মাঝে মধ্যে আমি বলতাম, ঠাকুমা তো মাঝে মধ্যে ২ কাকাদের বাড়ি থেকেও ঘুরে আসতে পারে। আমার বাবা তখন বলতেন, মন্দির থেকে দেবতা চলে গেলে মন্দির দেবতা শূন্য হয়ে যায়, কারণ মন্দিরে দেবতাকে প্রতিষ্ঠা করার পর তাকে নিয়ে নড়াচড়া করা যায় না। এই বাড়ি আমাদের মন্দির। ঈশ্বর সবসময় আমাদের সাথে থাকতে পারেন না বলে আমাদেরকে বাবা মা দিয়েছেন। আমরা তো দেবতার সঙ্গেই থাকি। এমন সৌভাগ্য কতজনের হয় বলো তো? দেখিস না তোর ২ কাকাই দেবীর দর্শন করতে এই তীর্থক্ষেত্রে আসে বারবার। দেবতাকে কখনো তার জায়গা ছেড়ে ঘুরে বেড়াতে দেখেছিস? তাছাড়া তো ঠাকুমাও কখনো যেতে চাই কি? এসব কথা কখনো বলিস না। আজ ৩৫ বছর কেটে গেছে, ঠাকুমাও মারা গেছেন। আমি বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরি করি। আজও ওই বাড়িটাই আমার কাছে মন্দির। আমিও আমার বাবা মাকে নিয়ে ওই বাড়িতেই আছি। বাবার মতো আমিও বিশ্বাস করি, বাবা মা নামক দেবদেবীর সঙ্গে থাকার সৌভাগ্য বোধহয় অনেকেরই থাকে না। সেদিক থেকে আমি সৌভাগ্যবান। তবে দাদু দেওয়া সম্পত্তি, সেই ১ বিঘা জমি আমার বাবা আজও রেখে দিয়েছেন। দাদু বোধহয় সত্যিই দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আমার বাবাকে দাদু মাত্র ১ বিঘা জমি দিয়েছিলেন। সেদিন কি কেউ কল্পনা করেছিল ওই অনাবাদি ১ বিঘা জমির পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে হবে? আজ সেই জমির মূল্য ৩ কোটি টাকা। জমির মূল্য ৩ কোটি টাকা। সেই জমির মূল্য
আজ 3 কোটি টাকা। সমাপ্ত। কলমে সুরজিৎ ঘোষ।